অন্তর্বর্তী সরকারের শাসনামলকে দাবি আদায়ের সুযোগ মনে করছে পাহাড়ের সংগঠনগুলো। উত্তেজনা তৈরি করে চাপে রাখার কৌশল। আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুসারে তাদের যে ভূমি অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকারটা দিতে হবে, সেটা মানে ইউএন সিগনেটরি দেশ হিসাবে স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে। হ্যাঁ, সেরকম। বৃষ্টি আর ঢলে ৩ জেলার প্লাবন পরিস্থিতির ভয়াল রূপ। ডুবেছে নতুন নতুন এলাকা, নেত্রকোনায় পানির নিচে রেল লাইন। অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। আমার একটা 3 ফুট কিনা ছিল, 15 লাখ টাকা মাথা ছিল, সেগুলো নিয়ে গেছে। পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতি প্রায় 14,500 কোটি টাকা। ত্রাণ বিতরণে ছিল সমন্বয়হীনতা। তথ্য সিপিডির। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশ, বললেন উপদেষ্টা। রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যয় পর্যালোচনা করে সংশোধনের পরামর্শ বিশেষজ্ঞদের। দুর্নীতি অনিয়মে জড়িতদের সাজা নিশ্চিতের তাগিদ। অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। রাজস্ব আয়ে ছন্দপতন। বিগত সরকারের দুর্বল ব্যবস্থাপনায় তৈরি হয়েছে স্থবিরতা। ফাঁকি দূর করে সংগ্রহ বাড়ানোর পরামর্শ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের সময়কে মোক্ষম বিবেচনা করছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো। অধিকার বাস্তবায়নে সরকারকে চাপে রাখতে চাইছে তারা। যমুনা টেলিভিশনকে ইউপিডিএফ এর মুখপাত্র জানিয়েছেন, পার্বত্য এলাকায় স্বায়ত্তশাসন চান তারা। বলেন, বাঙালির পাশাপাশি শান্তিতে বসবাস করতে চায় পাহাড়িরা। সেজন্য এক দেশ দুই আইন প্রতিষ্ঠা করতে চান। খাগড়াছড়ি থেকে ফিরে আহমেদ রিজার রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন লুৎফর রহমান। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি 3 জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। 2022 সালের জনশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা প্রায় 18.5 লক্ষ। এর মধ্যে অর্ধেকের বেশি বাঙালি, 9,22,000। বাকি 9,20,000 বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর। মাঝে মধ্যে অস্থিরতা দেখা দিলেও দীর্ঘ সময় একসঙ্গে বসবাস এই পাহাড়ি বাঙালির। সম্প্রতি দেখা যাচ্ছে নানা ধরনের সংঘাত, সহিংসতা, যাতে উদ্বেগ বাড়ছে উভয় জনগোষ্ঠীর মাঝে। পাহাড়ি বাঙালি তো সংঘর্ষ হয়েছে, এখন ভয় লাগছে আর কি। ঘটনা যে হয়েছিল, এখন মানে আমাদের পাহাড়ের একদম বই এখন ওই বাজারে মানে যেতে চাই না। এখন মানে পুরো গ্রামে মানে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আর কি। দেখছি, এভাবে দেখিনি কোনোদিন, এরকম দেখিনি। আগে দেখলো আমাদের সামনে যে এভাবে কোনোদিন হয় নাই। এমন পরিস্থিতির কারণ জানতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর এক সমন্বয়কের সাথে যোগাযোগ করি আমরা। নিরাপত্তা কৌশল অবলম্বন করে তার কাছে পৌঁছাতে নির্দেশনা দিতে থাকেন অঙ্গমার্মা। খাগড়াছড়ি শহর থেকে পানছড়ি প্রায় 15 কিলোমিটার দূরে আমরা এসেছি। ইউপিডিএফ এর একজন প্রতিনিধি, তিনি আমাদের সাথে কথা বলবেন। আমরা যাচ্ছি এখনো ভিতরে, এবং সেটি ছোটনালা ব্রিজ পার হয়ে। দীর্ঘ যাত্রা শেষে ইউপিডিএফ এর এই নেতার দেখা পাই আমরা। বললেন, রাজনৈতিক কৌশল আর অধিকার বাস্তবায়নের জন্যই এই সময়টিতে সক্রিয় হয়েছেন তারা। এই আন্দোলন সংগ্রামটা যদি রূপ সর্বোচ্চ জায়গায় যায়, তাহলে তারা যদি সেরকম সরকারকে চাপ সৃষ্টি করতে পারে পার্বত্য চট্টগ্রামের চুক্তির বিষয়ে, পার্বত্য চট্টগ্রামের জনগণের রাজনৈতিক অধিকার বিষয়ে, তাহলে কিন্তু এই সরকার, যেহেতু আন্দোলনের সংগ্রামের কারণে আসা সরকার, তাকে তো কিছু না কিছু বাস্তবায়ন করতে হবে। সেই দিক থেকে মনে হয় এইসব আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই মূলত ভিন্ন একটা জায়গায় পার্সপেক্টিভ তৈরি করে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। আইএলও কনভেনশন অনুযায়ী কোনো গোষ্ঠীকে আদিবাসী বলা হলে
স্বায়ত্তশাসন দিতে হয় তাদের, যা বাংলাদেশের সংবিধান বহির্ভূত। এ বিষয়ে জানা আছে অঙ্গমারমার। তবুও আদিবাসী শব্দকে এনজিও টার্ম উল্লেখ করে তিনি চাইলেন এক দেশে দুই আইন। সাধারণ জনগণ মনে করছে আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুসারে তাদের যে ভূমি অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকারটা দিতে হবে, সেটা মানে ইউএন সিগনেটরি দেশ হিসাবে স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে এটা। হ্যাঁ, সেরকমই। আপনি এক দেশের মধ্যে মানে দুই ধরনের আইন চান? আমাদেরও এটা একটা প্রতিষ্ঠান, যেটাকে আপনাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক তৈরি করতে হবে। ইউপিডিএফ সমন্বয়কের দাবি, পাহাড়ি বাঙালির মধ্যে শান্তি চান তারা। দীর্ঘদিনের সম্প্রীতি ধরে রাখতে প্রয়োজনে বৈঠকেও বসতে চান সরকারের সাথে। এই বিষয়গুলো দেখেই আমার মনে হয় সমাধান। আহমেদ রেজা, যমুনা নিউজ, খাগড়াছড়ি। আরও ভয়াল রূপে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার প্লাবন পরিস্থিতি। বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। শেরপুরে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে 3 দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে। অন্যান্য নদ নদীর পানিও ভাসিয়েছে জনপদ। ডুবেছে 5 উপজেলার অন্তত 20 ইউনিয়ন। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। খোলা হচ্ছে আশ্রয়কেন্দ্র। বাড়িঘর ছেড়ে অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। প্রায় 40-50টা পুকুর আমাদের পানিতে তলাই গেছে। এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধারও করতে পারি নাই এবং কি কোনো সাহায্যও পাই নাই। একই চিত্র ময়মনসিংহে। বৃষ্টির সাথে উজানের ঢল। দর্শা ও নেতাই নদীর পানিতে ডুবছে নতুন নতুন এলাকা। 15টি ইউনিয়নের 80টি গ্রাম এরই মধ্যে প্লাবিত। দুর্ভোগে লাখো মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে দেখা দিয়েছে শুকনো খাবার সংকট। বাড়ছে দুর্ভোগ। প্রবল বর্ষণে গাছ উপড়ে ঘণ্টাখানেক বন্ধ থাকে ময়মনসিংহ হালুয়াঘাটের সড়ক যোগাযোগ। রান্না বাড়া করতারি না, চুলা টুলা সব বুদ্ধি, আবার জমি সব পানি চলে পড়ে আছে, বাইরে গেছে। গড়দর বাসায় নিচে গা আমার একটা 3 ফুট ছিল, 15 লাখ টাকা মাছ ছিল, সেগুলো নিয়ে গেছে। 98 বন্যা হচ্ছে, অনেক মানে নাম করা আর কি, অনেক বড় বন্যা। এই বন্যা কেউ মানে এবার পিছিয়ে ফেলাই দিচ্ছে। বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বৃষ্টিটা কমছে না এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে। উজানের ঢলে প্লাবনের অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী, কংস, ধনু, মগরা সহ সব নদ নদীর পানি বাড়ছে। দুর্গাপুর, কলমাকান্দা সহ 5 উপজেলার 1/2 গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। জলমগ্ন লক্ষাধিক মানুষ। পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্ব ধলার জারিয়া রেলপথে। এতে ব্যাহত ট্রেন চলাচল। দর্শক, প্লাবন পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই শেরপুরে। আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল সেখানে রয়েছেন। উজ্জ্বল, পরিস্থিতি তো ভয়াল রূপ নিয়েছে। দুর্গত এলাকার উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণের কি চিত্র আপনি দেখছেন? আসলে আমি সকাল থেকে এই এলাকায় আমি আছি। আমি যদি বলি যে প্লাবন পরিস্থিতি কিন্তু আসলে সময় যত গড়াচ্ছে আসলে তত এটা ভয়াল রূপ ধারণ করছে, কারণ পানি কমার কোনো লক্ষ্য নেই। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই অঞ্চলে আমি পার্শ্ববর্তী যে ইউনিয়নে কিছুক্ষণ আগে ছিলাম, যে নারিতাবাড়ি কলসপাড়, সেখানে একই অবস্থা। আমি এখন আছি গাজীর খামারে যে ইউনিয়নটা, সেই ইউনিয়নেও কিন্তু একই অবস্থা। প্রত্যেকটি ঘর বাড়িতে কিন্তু পানি, এবং এমন কোনো জায়গা দেখিনি যে সেখানে পানি নেই। এখানকার সবচেয়ে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে শিশু এবং বৃদ্ধ থেকে শুরু করে মহিলারা, এবং এখানে খাবার পানির অনেক সংকট। ত্রাণের ব্যাপার যেটি বলছিলেন, আসলে যে পরিমাণ 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী, বিপুল পরিমাণ লোক, সেখানে কিন্তু ত্রাণ যেটুকু দিয়েছেন বেসরকারি কিছু সংস্থা, এবং এখানে আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে অল্প কিছু ত্রাণ দেওয়া হচ্ছে, জেলা বিএনপির পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করা হচ্ছে। আসলে এত জনসংখ্যার ভিতরে এই ত্রাণ কিন্তু খুবই অপ্রতুল। মানে এমন কোনো ঘর নেই যেখানে চুলো জ্বালানোর মতো অবস্থা আছে। প্রত্যেকটি ঘরেই কিন্তু
প্রত্যেকটি ঘরেই কিন্তু পানি এবং এখানকার কৃষির যদি বলি 93,000 হেক্টর আবাদ আমনের মধ্যে 50,000ই এখন পানির নিচে নিমজ্জিত। এবং আমি যদি আরেকটু বলি যে এখানকার সবজির আবাদ, আদা চাষ থেকে শুরু করে সকল কিছুই কিন্তু পানির নিচে, এবং এখানকার যে পুকুর এবং মাছের ঘের সবই একদম ভেসে গেছে। নজিরবিহীন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে এই এলাকার লোকজন। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে আমার সাথে আমার সহকর্মী কামাল হোসেনও যুক্ত রয়েছেন। কামাল, নতুন করে কটি এলাকা প্লাবিত হয়েছে সেখানে এবং প্রশাসনের উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কেমন চলছে সেখানে? নতুন করে কংস নদীর এই পয়েন্টে এখানে নতুন করে 10টি গ্রাম প্লাবিত হওয়ার পর এখানে স্থানীয়রা যে বিষয়টি জানিয়েছেন যে সকাল থেকে এখন পর্যন্ত 2.5 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি বাড়ি করে জারিয়া এই পয়েন্ট এই নদীতে অন্তত 2 থেকে 2.5 ফুট পানি এর মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং রূপা আমনের যে ক্ষেত এবং রেল লাইন এগুলো প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আর হচ্ছে যে প্রশাসন থেকে যে বিষয়টি জানানো হচ্ছে যে প্রশাসন থেকে এখনো কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পানি উদ্ধার তৎপরতার চেষ্টা চালাচ্ছে, কিন্তু স্থানীয়রা বলছেন যে প্রয়োজনের তুলনায় এটা খুবই অপ্রতুল। যদিও গতকাল থেকে সেনাবাহিনী খাদ্য বিতরণ করছেন, জেলা প্রশাসন খাদ্য বিতরণ করছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কারণ নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা এবং নেত্রকোনার সদর পূর্ব জেলা বেশ কয়েকটি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। তারা গত রাত থেকে শুকনো খাবারও পাননি, রান্নার ব্যবস্থা নেই। তারা পানিবন্দী অবস্থায় নিজের অবস্থান করছেন এবং তারা আশ্রয় কেন্দ্রে যেতে যাচ্ছেন। কামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার সবশেষ ময়মনসিংহে যাব। সেখান থেকে আমার সহকর্মী হোসেন শাহিদ আমার সাথে যুক্ত আছেন। শাহিদ, 2 উপজেলা জুড়েই তো প্লাবন, দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি আছি হালুয়াঘাটে, যে জায়গাটিকে আপনাকে দেখাচ্ছি। আমি সকালবেলায় যখন হালুয়াঘাটে পৌঁছাই তখন ঠিক এই জায়গাটি দিয়ে আমি গিয়েছিলাম, তখনও এখানে এত পানি ছিল না। এই মুহূর্তে এখানে যে পানি রয়েছে, বিশেষ করে ওই যে ঘর বাড়ি যা রয়েছে এই এলাকায় সব কিছু এখানে পানি চলে গেছে। আমি স্থানীয় কথা বলেছি, তারা আমাকে বললেন যে পাহাড়ি ঢলের যে সংখ্যা সেটি হচ্ছে পাহাড় থেকে নেমে আসার পর এখন কিন্তু সীমান্ত এলাকা জুড়ে যে জায়গাগুলো রয়েছে সেখানে তেমন একটি পানি নেই। সেখান থেকে পানি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে এবং বিভিন্ন শাখা ও নদীর শাখা উপশাখা দিয়ে এইসব পানি বের হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে আগামী 2 দিনের মধ্যেই এই পানি আর থাকবে না। এই পাহাড়ি ঢলের যে বন্যা, এই বন্যা আসলে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, বেশি দিন, কিন্তু এর মধ্যে যতটুকু ক্ষতি করার করে দিয়ে যায়। যতটুকু এখানে ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে পারলাম যে রূপা আমনের যে ফসল, সেই ফসলের সম্পূর্ণটাই তলিয়ে গেছে হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার, এবং এইসব এলাকায় যেসব রবি শস্য ছিল, শাকসবজি ছিল, সেগুলো তলিয়ে গেছে। এখন এগুলো হিসাব নিরূপণের কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। তবে এই মুহূর্তে যেটি প্রয়োজন যে এখানে সাধারণ মানুষের যে ত্রাণ সহায়তার পাশাপাশি এই যে বাড়িঘর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, থাকার জায়গা তারা হারাচ্ছেন, এই বিষয়গুলোর পূর্ব প্রস্তুতি নেওয়া, যাতে পানি নেমে যাওয়ার সাথে সাথে যেন পুনর্বাসনের যে কাজটি সেটি সহজেই করা যায়। এই দাবিটুকুই আসলে এখানকার সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তারা আমাদের কাছে জানিয়েছেন। শাহিদ, ধন্যবাদ আপনাকে। দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবথেকে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি ও বনায়নে। সকালে এ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেছে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্রিফিংয়ে জানানো হয়, কৃষি ও বনায়নে ক্ষতির পরিমাণ 5,169 কোটি টাকা। অবকাঠামো খাতে 4,653 কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 2,407 কোটি টাকা। জেলা হিসেবে নোয়াখালীতে সবথেকে ক্ষয়ক্ষতি হয়েছে, এর পরিমাণ 4,191 কোটি টাকা। সিপিডি বলছে, ত্রাণ বিতরণে বেশ সমন্বয়হীনতা ছিল। জনপ্রতিনিধি থাকা দরকার ছিল কিনা সে বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ একাধিকবার ত্রাণ পেয়েছেন, অনেকে আবার পাননি। যারা বেশি পেয়েছেন তাদের কেউ কেউ ত্রাণ সামগ্রী
বিক্রি করে দিয়েছেন। সর্বোচ্চ 16 কোটি 60 লাখ টাকার ত্রাণ গেছে ফেনীতে। এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। অতিবৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, জলবায়ু পরিবর্তনও বন্যার অন্যতম কারণ। অনেক বাঁধও পরিত্যক্ত অবস্থায় আছে। সকালে ব্র্যাক সেন্টারে ওমেন ফর ক্লাইমেট রেজিলেন্ট সোসাইটির এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে টাকা পাওয়ার কথা ভুক্তভোগী দেশগুলোর, কিন্তু অর্থ দেয়নি উন্নত দেশগুলো। আগামী মাসেই জাতিসংঘের COP29 বিষয়ে কথা হবে বলেও জানান উপদেষ্টা। এ সময় সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগী প্রধান মারিয়া স্টিটসম্যান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেসব দেশ সব থেকে বেশি ভুক্তভোগী তার মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনজনিত এসব ক্ষয়ক্ষতির বিষয়ে এবারের জলবায়ু সম্মেলনে কথা বলা হবে বলেও জানান তিনি। আগামী মাসে বিশ্বের সব নেতারা এক হবে। এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা গরিব দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়, উন্নয়নশীল দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়। কারণ উন্নত বিশ্বই তো আসলে বেশি তেল পোড়ায়, বেশি গ্যাস পোড়ায়, এই জন্যই তো এই অবস্থা। সুতরাং আমরা বলছি যে তোমাদের একটা ঐতিহাসিক দায় আছে, তোমাদের জন্য আজকে পৃথিবীর এই বিপর্যয়, তোমরা এখন এটাকে সারিয়ে দাও। জলবায়ু পরিবর্তনে যেসব দেশ বেশি ভুক্তভোগী তার মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তন সমগ্র বিশ্বেই দিন দিন একটি বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এবারের জলবায়ু সম্মেলনে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান ডক্টর ইউনূস। পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত 39 জন প্রভাবশালীকে গ্রেফতার করেছে র্যাব। বাকিদের সন্ধানে অভিযান চলছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেফতারে র্যাবের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। কারো কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে র্যাবকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, সদরঘাট থেকে অপহৃত শিশুটিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়, তবে অপহরণকারীকে এখনো গ্রেফতার করা যায়নি। 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। এশিয়ার মধ্যে সবথেকে বেশি খরচে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে বাংলাদেশ। এমনকি প্রতিবেশী ভারতের মতো একই প্রযুক্তি ব্যবহার করেও প্রতি ইউনিটে খরচ পড়ছে 75% বেশি। এই ব্যয় পর্যালোচনার তাগিদ দিয়ে তা সংশোধনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এখনও যেসব কেনাকাটা বাকি তাতে স্বচ্ছতা নিশ্চিত এবং আগের অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার তাগিদ দিচ্ছেন তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার রূপপুরে 1062 একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটমের সাথে চুক্তি হয় 2016 সালে। পরের বছর 2017-তে শুরু হয় নির্মাণ কাজ। পূর্ণ উৎপাদনে এলে এখান থেকে মিলবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের খরচ 1,55,000 কোটি টাকারও বেশি।
তার মানে প্রতি ইউনিটের কেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াচ্ছে ৬,৮৯,১৩০ কোটি টাকা। মূল প্রকল্পের বাইরে অবকাঠামো তৈরিতে খরচ আরও ২৪,৫০০ কোটি টাকা। এসব ব্যয় ভারতে নির্মিত একই প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় দ্বিগুণেরও বেশি। এখন তো সব কিছুই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, স্ট্যান্ডার্ড থেকে বেশি দিছি, সেই বেশি কেউ খেয়ে হজম করতে পারবে না। শুধু রাষ্ট্র সেটাকে আইডেন্টিফাই করে ডিক্লিয়ারেশন দিতে হবে, আর সেই ডিক্লিয়ারেশনটা থাকলে আদালত থেকে আমরা আদায় করে নিতে পারবো এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে পারবো। আমার ভোক্তার স্বার্থ খর্ব করেছে সে এমন কোনো শক্তি আর এখন এই যুগে নেই যে যারা সেটা হজম করতে পারবে। প্রতি ইউনিটে নির্মাণ ব্যয়ের হিসাব করলে বাংলাদেশের চেয়ে বেশি খরচ হয় কেবল যুক্তরাজ্যে। এশিয়ার সব দেশ তো বটেই, এমনকি ফ্রান্স ও রাশিয়ার চেয়েও বাংলাদেশের নির্মাণ ব্যয় অনেক বেশি। এসব ব্যয় তাই খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো ভারতের উদাহরণ দেওয়া হয় তার থেকে অনেক বেশি ব্যয়বহুল ভাবে এখানে এটি করা হয়েছে, যেটা কোনো বিচারেই এটা তুলনীয় না। এবং সেখানে কি কারণে এই চুক্তিটি হয়েছে এবং সেখানে আমাদের কি পরিমাণ অপচয় হচ্ছে সেটা হয়তো রিভিউ করা যেতে পারে। বিভিন্ন দেশের যে এখানে ব্যয় হয়েছে সেগুলোর দিকে তাকালে এটা অস্বাভাবিক রকমের বেশি। তাহলে এইখানে যেটা বলছিলাম যে প্রথম যে কমিশনটা বিদ্যুৎ ক্ষেত্রে সেক্টরেরটাকে যে দেখবে, তদন্ত করবে, তাকে কিন্তু এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাও তাদেরকে, এই প্রজেক্টটাও কিন্তু তাকে দেখতে হবে। সেখান থেকে দেখতে হবে যে আসলে কি হয়েছে, একদম সংখ্যা দরকার, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা দরকার। বিশাল এই প্রকল্পের ৯০% রাশিয়ার ঋণ। সেই ঋণ সুদসহ পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক পালাবদলের পর অচলাবস্থা কাটিয়ে আজ থেকে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। পাশাপাশি আজ থেকেই শুরু হয়েছে স্নাতকে ভর্তি হওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস। এর আগে জুলাইয়ে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন এবং পরে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে ৩ মাস পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা। এদিকে প্রায় ৭ বছর পর চবির আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, প্রায় ৩ মাস পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা, কতটা উচ্ছ্বসিত তারা, আর হলে আসন বরাদ্দ নিয়ে শিক্ষার্থী শিক্ষকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? আজকে ৩ মাস পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন, ক্লাসও হয়েছে, পরীক্ষা হয়েছে, এটা আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু যারা ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছেন, নবীন শিক্ষার্থী, তাদের ওরিয়েন্টেশনও হয়েছে। সব মিলে পুরো ক্যাম্পাস কিন্তু শিক্ষার্থীদের পদচারণায় মুখর। নতুন বলুন বা পুরাতন যারা আগের শিক্ষার্থী আছেন, সকলেই কিন্তু উচ্ছ্বসিত। তারা বলছেন দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরতে পেরে তাদের ভালো লাগছে। তবে তারা বলছেন দ্রুত যাতে তাদের এই যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণ করতে দ্রুত ক্লাস এবং পরীক্ষা যেগুলো আছে সেগুলো যাতে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষকদের আগ্রহ এবং শিক্ষকদের যে উপস্থিতি সেটাও নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। এর পাশাপাশি যে হল বরাদ্দের বিষয়, সেখানে কিন্তু আগে বিভিন্ন সময় হল বরাদ্দের সময় ৭ বছর পর যেহেতু হল বরাদ্দ হচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ আগে ছিল। এই বছরও কিছু অভিযোগ পেয়েছেন বলে উপাচার্য আমাকে জানিয়েছেন, একটু আগে তার সাথে কথা হয়েছে। তবে তিনি এটাও এনশিওর করেছেন যত অনিয়ম অসঙ্গতির অভিযোগ আসবে সেগুলো তারা যাতে শিক্ষার্থীদের কাছে বলেছেন যাতে তাদের কাছে পেশ করা হয় এবং সেইগুলো তারা পুরো বিষয়গুলো খুঁটিনাটি দেখে যে সকল বিষয়গুলো আছে সেগুলো সমাধানের বিষয়ে তারা কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদেরকে বলেছেন ক্লাসমুখী হতে এবং নতুন যে একটা সময় এসছে এই সময়ে ক্যাম্পাসমুখী হয়ে শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখতে তারা। ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য ও সিনিয়র অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে এই এক দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল হয়ে পড়ে গোটা ক্যাম্পাস। এ সময় অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান দেন শিক্ষার্থীরা। দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার আলটিমেটামও বেঁধে দিয়েছে আন্দোলনরতরা। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। আমাদের দাবিটা হচ্ছে 100% যুক্তি, কারণ এর পূর্বে আমাদের
বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে যে বিসি আসছে উনি শুধুমাত্র রুটিন ওয়ার্ক পালন করে চলে গেছেন। সিনিয়র কোনো অধ্যাপককে যদি আমাদের বিসি হিসাবে নিয়োগ প্রদান করা হয় তবেই আমরা আমাদের যে ক্লাস কিংবা অফিস পুনরায় এগুলা সচল করব। ছাত্র রাজনীতি এখানে নিয়ে আসা, এক্সটার্নশিপের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া, এরকম বেশ কিছু খারাপ অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি। চাহিদা বাড়লেও নেই অর্থের যোগান, অভ্যন্তরীণ আয়ে নেই সুখবর। বিগত সরকারের দুর্বল ব্যবস্থাপনায় রাজস্ব খাতে তৈরি হয়েছে স্থবিরতা। সুউচ্চ রাজস্ব ভবন নির্মাণ আর নানামুখী উদ্যোগ নেওয়ার কথা বলা হয় বারবার, তবে রাজস্ব আদায়ে সেই একই তিমিরে ছিল এনবিআর। জুলাই আগস্টের অস্থিরতায় মেলেনি কাঙ্ক্ষিত রাজস্ব। ঋণ করে দায় পরিশোধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে দীর্ঘমেয়াদী চাহিদা পূরণে রাজস্ব আয় বৃদ্ধির বিকল্প নেই। চাঙ্গা হয়নি ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্যেও মন্দ অবস্থা, স্বস্তিদায়ক হয়নি সার্বিক পরিস্থিতি। এমন অবস্থায় তীব্র হয়েছে আর্থিক টানাপোড়েন, সংস্কার উদ্যোগ চালিয়ে নেওয়া এবং দায় পরিশোধে বাড়ছে চাপ। কিন্তু কোথা থেকে মিলবে অর্থের যোগান? অভ্যন্তরীণ উৎস অর্থাৎ রাজস্ব খাত থেকে যে আয় হয় তা দিয়েই মূলত অর্থের যোগান দেয় সরকার। কিন্তু সংকটকালীন সময়ে রাজস্ব আয়ে স্বস্তির খবর নেই। গেল জুলাই আগস্ট 2 মাসে লক্ষ্যের চেয়ে ঘাটতি 15,000 কোটি টাকা। আগের বছরের একই সময়ের চেয়ে 5,500 কোটি টাকা কম এসেছে রাজস্ব। আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং কাস্টমস সব খাতের রাজস্ব আয়ে হয়েছে ছন্দপতন। অভ্যন্তরীণ রাজস্ব আদায় পরিস্থিতি তাতে সহসা অনেক উল্লম্ফন হবে এটি মনে হয় না, কারণ আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব বড় চাঞ্চল্য দেখতে পাচ্ছি না। ফলে সরকারের যে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ভ্যাট আদায়, বর্ণনা আদায়, সেটা তেমন গতিবৃদ্ধি হয়নি। আমার ধারণা আগামী মাসগুলোতেও এটি চলতে পারে, কারণ এক ধরনের অনিশ্চয়তা এখনও রয়ে গিয়েছে। অর্থনীতিকে সচল করতে পারেন তাহলে কিন্তু এই যে আপনার যে অভ্যন্তরীণ রেভিনিউ জেনারেশন, এটাও কিন্তু গতিশীল হবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে রেভিনিউ কালেকশনটাকে দুর্নীতিমুক্ত করা। সুযোগ থাকলেও বিগত সরকারের সময়ে রাজস্ব আদায় বাড়াতে কার্যকর তেমন পদক্ষেপ ছিল না। এনবিআরের সাবেক চেয়ারম্যান দীর্ঘদিন একই পদে বসে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন অবৈধ সুযোগ। কর ফাঁকি দূর করা গেলে আদায় বাড়ানো সম্ভব দ্বিগুণ। বাংলাদেশে যারা কোটিপতি বলা হয়ে থাকে, এই ধরনের পরিবারগুলোর কোটিপতি আয়ের ক্ষেত্রে অন্তত 67% যারা কর দেন না। এই যে 2/3 কর জালের বাইরে রয়ে গিয়েছেন, মূলত যারা কিনা শহরাঞ্চলের বাইরে, তাদেরকে কর জালে আনাটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত। $470 কোটি ঋণ দিয়ে রাজস্ব খাত সংস্কারের শর্ত দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। 2টি শর্ত পালনে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয় ঋণদাতাই সংস্থা। নতুন $300 কোটি ঋণের ক্ষেত্রে রাজস্ব খাতের সংস্কার চায় IMF। সুশাসনের ঘাটতিটাকে এটাকে আমাদেরকে এই বিশেষ করে ঋণ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটা এমন ব্যবস্থা নিতে হবে, তদারকি ব্যবস্থা থেকে জোর করতে হবে। আমাদের যদি সদিচ্ছা থাকে এবং আমরা যদি সকলে মিলে সঠিকভাবে এগোতে পারি তাহলে এটা সম্ভব। পরিবর্তিত অবস্থায় সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে এনবিআর। লম্বা সময় লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের আইটি সিস্টেমটা হবে ওয়ার্ল্ড ক্লাস। আমরা যদি ওই ধরনের একটা অটোমেশন শুরু করতে পারি যেখানে অনেকগুলো মডিউল থাকবে, আমরা ধীরে ধীরে যেগুলো খুব সহজে করা যায় সেগুলো দ্রুততম সময়ে করলাম, যেগুলো করতে ফেজ ওয়াইজ লাগবে সেগুলো ফেজ ওয়াইজ করলাম। চলতি 2024-25 অর্থ বছরে এনবিআরকে আদায় লক্ষ্য দেওয়া হয় 4,80,000 কোটি টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।